সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো। আজকের এই পর্যায়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তোমাদের খুবই প্রিয় একটা টপিক নিয়ে। সেই টপিকটা হলো জ্যামিতি। একটা টপিক 9.1, যেখানে ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোচনার এই পর্যায়ে আমরা একটু আমাদের পূর্ব জ্ঞান বা ক্লাস 6, 5, 4 এসব শ্রেণীতে আমরা কি পড়ে এসেছি সেই সব জিনিস নিয়ে আলোচনা করি। আচ্ছা বলো তো, ত্রিভুজ কাকে বলে? হ্যাঁ, ত্রিভুজ হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে তুমি পড়েছো ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রই হচ্ছে ত্রিভুজ। তাহলে তিনটে বাহু, এই যে বাহু, এই বাহু থেকে আসছে রেখা। তাহলে আমরা ক্লাস 6-এ পড়েছিলাম রেখা, রশ্মি পড়েছিলাম, রেখা পড়েছিলাম, রেখাংশ পড়েছিলাম। তাহলে আমরা তিনটে জিনিস সম্পর্কে একটু করে জানি আগে, তারপরে না হয় ত্রিভুজ আসবে। রেখা কি? রেখা হচ্ছে, রেখা হচ্ছে, আমি একটা লাইন, এই যে এটা একটা লাইন টানলাম, মনে করি এটাকে আমি বললাম এ, এটাকে আমি বললাম বি। তার মানে এর কোনো প্রান্ত বিন্দু নাই। প্রথমত এর কোনো কি নাই? there is no ending point, তার কোনো প্রান্ত বিন্দু নাই। এর একটা কি আছে? দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ নাই, উচ্চতাও নাই। এই জিনিসটার এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা, সেটার কোনো প্রান্ত বিন্দু নাই প্রথমত। তার মানে তার কোনো দৈর্ঘ্য নাই, নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নাই, উচ্চতাও নাই। তাহলে আমরা সেটাকে কি বলছি? রেখা বলছি। তাহলে রেখা কি? যার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, সেটাই হচ্ছে রেখা। আচ্ছা, তাহলে এবি একটা রেখা। তাহলে রেখা যদি হয়, এই এবি রেখাকে আমি যদি দুটো বিন্দু দ্বারা ব্লক করে দিই, এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এটাকে বললাম সি, এটাকে বললাম ডি। তখন এই দুটো বিন্দু দিয়ে যখন আমি একটা রেখাকে ব্লক করে দেব বা একটা রেখাকে আবদ্ধ করে দেব, তখন তৈরি হবে রেখাংশ। তাহলে আমরা রেখাংশের একটা সংজ্ঞা পড়তে পারি। একটি বিন্দু থেকে অপর একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত অংশ, রেখার একটা বিন্দু থেকে অপর একটা নির্দিষ্ট বিন্দু পর্যন্ত অক্ষটা হচ্ছে রেখাংশ। তাহলে এই জিনিসটা হচ্ছে রেখাংশ। তাহলে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, রেখাংশে দুটো প্রান্ত বিন্দু আছে। এরপরে যার শুধুমাত্র যেখান থেকে শুরু, মনে করেন এই প্রান্ত বিন্দু থেকে শুরু করে আমি যদি কোনো একটা রেখাকে চালাতে থাকি এবং তার কোনো সীমানা নাই, সে চলতেই আছে, তাহলে শুরু হলো একটা প্রান্ত বিন্দু থেকে, তারপর শুরু হলো এবং তার কোনো শেষ নাই, তখন আমরা সেটাকে বলবো রশ্মি। তাহলে আমরা রেখা, রেখাংশ এবং রশ্মি জানলাম, যেটা আমরা উপরের ক্লাস ক্লাস 6-এ পড়ে এসেছিলাম। এই ক্লাস 6-এ থেকে আমি একটা অংশকে নিলাম এখানে, সেটা হচ্ছে কি? রেখাংশ। তাহলে এই তিনটা রেখাংশ যদি পরস্পর মিলিত হয়, তখন তৈরি হয় একটা ত্রিভুজ। তিনটা রেখাংশ, তাহলে তিনটা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এই একটা রেখাংশ, এই আরেকটা রেখাংশ, এই আরেকটা রেখাংশ,
সীমাবদ্ধ ক্ষেত্র, তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ বা সীমাবদ্ধ ক্ষেত্রটাকেই বলা হচ্ছে ত্রিভুজ। আমরা ত্রিভুজ পড়ে আসছি অনেক আগে, আমরা ছোটকাল থেকে পড়ছি ত্রিভুজটা কি। যখন থেকে আমরা গণিতের জ্ঞান সম্পর্কে জানছি, প্রাথমিক গণিত সম্পর্কে পড়ছি, তখনই আমরা ক্লাস 4-এ পড়েছি, 5-এ পড়েছি, 6-এ পড়েছি ত্রিভুজ কি। তিনটি রেখাংশ, এখন আমরা স্পেসিফিক ভাবে পড়ছি, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। তাহলে তিনটা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্র যদি হয়, তাহলে এ বি সি, এটাকে আমরা একটা ত্রিভুজ বলতে পারি। এই ত্রিভুজের কটা বিন্দু? তিনটা বিন্দু। এই বিন্দুগুলোকে কি বলা হয়? এই বিন্দুগুলোকে বলা হয় ভার্টিসেস বা শীর্ষবিন্দু। ভার্টেক্স, শীর্ষবিন্দু একটা। যখন অনেকগুলো শীর্ষবিন্দু যুক্ত হবে, তখন আমরা প্লুরাল নাম্বার ভার্টিসেস, ভার্টেক্স দেন ভার্টিসেস, শীর্ষবিন্দু, শীর্ষত্রয়। তাহলে এ বি সি, এখানে কয়টা শীর্ষবিন্দু? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, একটা দুইটা, আমি গড় দিয়ে দেখাচ্ছি, তিনটা। এগুলো হচ্ছে শীর্ষবিন্দু, যেখানে রেখাংশগুলো মিলিত হয়েছে, পরস্পরের সাথে মিলিত হয়েছে এবং একটা ক্লোজড কার্ভ, আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করেছে। আবদ্ধ মানে এখানে পুরোটা আবদ্ধ না, এই আবদ্ধ ক্ষেত্রটাকে বলা হচ্ছে, সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হচ্ছে ত্রিভুজ। তাহলে রেখাংশ থেকে আমরা ত্রিভুজকে সংজ্ঞায়িত করলাম, তিনটি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বলছি ত্রিভুজ। এই ত্রিভুজের কটা শীর্ষবিন্দু? তিনটা শীর্ষবিন্দু। আজ এই রেখাংশগুলোকে বলা হচ্ছে, এই রেখাংশগুলো, যে রেখাংশগুলো আমি আবার ত্রিভুজটা আঁকছি, এই রেখাংশগুলো আমি এই রেখাংশগুলো যেখানে ত্রিভুজটা গঠিত হয়েছে, এই রেখাংশে, এগুলোকে বলা হচ্ছে বাহু। এগুলোকে বলা হচ্ছে বাহু। এর জন্য আমরা বলা হচ্ছে, আমরা বলেছিলাম তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে কি বলে? ত্রিভুজ বলে। তাহলে যে কোনো দুটো বাহু, এখানে একটা বাহু, এখানে একটা বাহু, একটা শীর্ষবিন্দুতে যদি মিলিত হয়, তখন একটা কোণ উৎপন্ন হয়। দুটো বাহু একটা শীর্ষবিন্দুতে যদি মিলিত হয়, তখন আমরা এটা বলতে পারি একটা কোণ উৎপন্ন হয়। কোণের কথা আমরা, তাহলে ত্রিভুজে কয়টা কোণ? তিনটা কোণ। একটা কোণ, দুটো কোণ, তিনটা কোণ, তিনটা কোণ। তাহলে আমরা অনেক রকমের ত্রিভুজ পড়েছি, তার মধ্যে বাহুভেদে ত্রিভুজ পড়েছিলাম, কোণ ভেদে ত্রিভুজ পড়েছিলাম। তাহলে বাহুভেদে ত্রিভুজগুলো কি বলতো? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আমরা কোণ ভেদে ত্রিভুজ পড়েছিলাম তিন প্রকার: সূক্ষ্মকোণী, স্থূলকোণী, আরেকটা পড়েছিলাম সূক্ষ্মকোণী, স্থূলকোণী, সমকোণী। তাহলে আমরা বাহুভেদে ত্রিভুজ পড়েছিলাম তিন প্রকার, কোণ ভেদে ত্রিভুজ পড়েছিলাম তিন প্রকার, বাহুভেদে ত্রিভুজ পড়েছিলাম তিন প্রকার, যে ত্রিভুজগুলোকে বলা হচ্ছিল সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজটা হচ্ছে যার তিনটা বাহু সমান। আমরা এখানে কোন রকমের কোণের কথা আনছি না, শুধু বাহুর কথা আনছি। যার তিনটা বাহুই সমান, তখন তাকে আমরা বলছি সমবাহু ত্রিভুজ। যার দুটি বাহু সমান, একটি বাহু অসমান, তখন তাকে বলা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর যার কোনো বাহুই সমান নয়, কিন্তু তারা একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি করে, তখন তাকে আমরা বলছি বিষমবাহু ত্রিভুজ। এরপরে আসছি কোণ ভেদে ত্রিভুজ। সূক্ষ্মকোণী, 90 ডিগ্রি চেয়ে ছোট কোণ কে আমরা বলেছিলাম সূক্ষ্মকোণী। 90 ডিগ্রি চেয়ে ছোট কিন্তু 180 ডিগ্রি চেয়ে বড় কোণকে বলে, 90 ডিগ্রি চেয়ে ছোট বড়
কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট কোণকে আমরা বলেছিলাম স্থূলকোণ। এরপরে বলেছিলাম সমকোণ। সমকোণ মানে কি, একটা 90 ডিগ্রি যদি অঙ্কিত হয় একটা ত্রিভুজে এবং বাকিগুলোর পরিমাণ যদি আবার 90 ডিগ্রি হয়, তখন তারপরে আমরা তাকে বলেছিলাম সমকোণ ত্রিভুজ। তাহলে 90 ডিগ্রি মানে এক সমকোণ বলেছিলাম। তাহলে কোণ ভেদে ত্রিভুজ পড়েছি 3 প্রকার, বাহু ভেদে পড়েছিলাম 3 প্রকার। এই হচ্ছে ত্রিভুজের মানে মোটামুটি ক্লাসিফিকেশন। আরো অনেক রকমের ত্রিভুজ আমরা এখানে দেখব। কোণ ভেদে বাহু ভেদে অনেক রকমের ত্রিভুজের ক্লাসিফিকেশন আমরা পড়ব, এর মধ্যে থেকেই পড়ব। এখানে কোণ থেকে কিভাবে তৈরি হয়, কি উৎপন্ন হয় সেটা পড়ব। কিন্তু আমরা বেসিক্যালি নিচের ক্লাসগুলিতে মানে আগের ক্লাসগুলিতে, নিচের ক্লাসগুলি না আগের ক্লাসগুলিতে আমরা এই বাহুভেদে এবং কোণভেদে ত্রিভুজগুলি সম্পর্কে একটু পড়েছিলাম। তাহলে এই গেল ত্রিভুজ সংক্রান্ত বিষয়টা। এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা একটু উদাহরণ দেই, এরপরে এই সংজ্ঞাটাতে যাব। মধ্যমা সম্পর্কে আলোচনা করি। একটা মনে করো একটা ত্রিভুজ আমি আঁকি, সংজ্ঞাতে একটু পরে যাচ্ছি। একটা ত্রিভুজ আঁকলাম, এটা একটা ত্রিভুজ এবং অ্যাপারেন্টলি এই ত্রিভুজটা হচ্ছে বলা হচ্ছে এ বি সি। এই ত্রিভুজের প্রথমত 3টা বাহু, এই 3টা বাহুর 3টা শীর্ষবিন্দু আছে। শীর্ষবিন্দুগুলোকে আমি চিহ্নিত করলাম, খুব ভালো করে খেয়াল করবে। 3টা শীর্ষবিন্দুকে আমি চিহ্নিত করলাম, একটা এ, একটা বি, একটা সি। শীর্ষবিন্দুকে চিহ্নিত করার পরে এই প্রত্যেকটা শীর্ষবিন্দুর বিপরীতে একটা বাহু আছে। মনে করে এ একটা শীর্ষবিন্দু, আমি আবার এখানে দেখাচ্ছি, এ একটা শীর্ষবিন্দু, সে একটা বিপরীত বাহুর উপর অবস্থান করছে। ঠিক একই রকম করে বি একটা শীর্ষবিন্দু, আমি চিত্রটাকে যদি একটু আলাদা করে দেখাই, বি একটা শীর্ষবিন্দু, সে একটা বিপরীত বাহুর উপর অবস্থান করছে। একই রকম করে সি আরেকটা শীর্ষবিন্দু, সে আরেকটা বিপরীত বাহুর উপর অবস্থান করছে। তাহলে এগুলোকে যদি প্রত্যেকটাকে যদি আমি যোগ করে দিই, দেখো এটা একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে আমি বলছি এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, প্রত্যেকটা একটা একটা করে শীর্ষবিন্দু। একটু ভালো করে খেয়াল করবে, এই প্রত্যেকটা শীর্ষবিন্দু একটা বিপরীত বাহুর উপর অবস্থান করছে। প্রতিটা শীর্ষবিন্দু তার বিপরীত বাহুর উপর অবস্থান করছে। এই বিপরীত বাহু থেকে বিপরীত বাহুতে আমরা কি করব, আমি এই মানে বাকি ত্রিভুজগুলো একটু মুছে দিচ্ছি। এই যে বিপরীত বাহু, তাহলে এ বিন্দুর বিপরীত বাহু কি, বিসি বাহুটা। এই বিসি বাহুর আমি একটা মধ্যবিন্দু নির্ণয় করব। কম্পাসের মাধ্যমে আমরা মধ্যবিন্দু নির্ণয় করা জানি, শিখেছিলাম। তাহলে একটা অংশকে, একটা রেখাকে সমদ্বিখণ্ডিত করা, সমদ্বিখণ্ডিত করলে আমরা একটা মধ্যবিন্দু পাবো। কি পাবো, একটা মধ্যবিন্দু। এইটা বিসি এর মধ্যবিন্দু ধরে নিলাম, এটা ডি পেলাম। এই যে মধ্যবিন্দুটা যেটা পেলাম, এই মধ্যবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত যে লম্বটা, এটাকেই বলা হচ্ছে মধ্যবিন্দু বিপরীত শীর্ষবিন্দু। মানে এই বিন্দু থেকে, এই শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে লম্বটা, এই লম্বটাকেই বলা হচ্ছে মধ্যমা। এই বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দুর উপরে একটা রেখা অঙ্কন করেছি, ওই রেখাটাকে বলা হচ্ছে মধ্যমা। একটা রেখা অঙ্কন করেছি এইডি, এই রেখাটিকে বলা হচ্ছে মধ্যমা। তাহলে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর, একটু করে লিখতে পারো, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশ হলো মধ্যমা। তাহলে মধ্যমা কি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে আমরা কি বলছি, মধ্যমা বলছি। তাহলে আমরা মধ্যমা সম্পর্কে জানলাম।
তাহলে এখানে এবিসি ত্রিভুজের তাহলে ঠিক একই রকম করে তুমি বলতে পারো, বলে যে স্যার এই তাহলে বি বিন্দু থেকে আমি একটা মধ্যমা অঙ্কন করতে পারি। তার ঠিক আছে, এসি পর্যন্ত আমি একটা বিন্দু নিলাম, যুক্ত করে দিলাম, এটা মধ্যমা, এসি এর মধ্যমা, সরি এসি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে বি থেকে আমি কি করলাম, অঙ্কন করলাম। এরকম করে আমি একটা অঙ্কন করলাম, এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ। তাহলে তিনটা মধ্যমা অঙ্কিত হলো। তাহলে একটা ত্রিভুজের কয়টা মধ্যমা আমরা পাই? একটা ত্রিভুজের তিনটা মধ্যমা আমরা পাই। আচ্ছা, এরপরে তাহলে মধ্যমা গেল। এরপরে আমরা একটু করে যাই উচ্চতাতে। উচ্চতাটা আমরা কিভাবে নির্ণয় করব? উচ্চতা আমরা ওখানে লিখেছি, উচ্চতাটা কি, উচ্চতাটা আমরা কিভাবে নির্ণয় করব? বলা হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব দূরত্বটা। আমরা একটা চিত্রের মাধ্যমে একটু করে দেখলে বুঝতে পারবে। শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটাকে বলা হচ্ছে আমি ফ্রি হ্যান্ড রাখছি শীর্ষবিন্দু, তাহলে এটা একটা ত্রিভুজ এ বি সি। এখান থেকে যদি আমি বিপরীত বাহুর উপর একটা লম্ব অঙ্কন করি, এই লম্বটা যদি 90 ডিগ্রি হয়, এই লম্বটা হবে অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। তখন এই যে এটাকে বলা হচ্ছে হাইট বা উচ্চতা, এই জিনিসটাকে বলা হচ্ছে এ ডি, এটাকে বলা হচ্ছে তখন উচ্চতা। তাহলে মধ্যমা আর উচ্চতার মধ্যে পার্থক্যটা হচ্ছে, মধ্যমা হলো মানে বিপরীত বাহুর উপর বিপরীত বাহুর মধ্যবিন্দু অঙ্কন করতে হবে, আর এখানে বিপরীত বাহুর উপর একটা যদি লম্ব অঙ্কন করো তখন সেটা হয়ে যাবে কি তোমার উচ্চতাটা। তাহলে আমরা মধ্যমা জানলাম, উচ্চতা জানলাম, ত্রিভুজের দুই রকমের বৈশিষ্ট্য আমরা, দুই রকমের ক্লাসিফিকেশন আমরা জানলাম, শ্রেণী বিভাগ, একটা বাহুভেদে একটা কোণ ভেদে, রেখারশ্মি রেখাংশ সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, যা আমরা আগের ক্লাসেও পড়ে আসছি রেখারশ্মি রেখাংশ সম্পর্কে। এখন আমরা ত্রিভুজের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস পড়বো, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। একটা ত্রিভুজের অন্তস্থ কোণ কোথায় উৎপন্ন হয়, বহিস্থ কোণ কোথায় উৎপন্ন হয়, একটু করে দেখি আমরা। ধরো এটা একটা ত্রিভুজ, ভালো করে খেয়াল করবে, এটা একটা ত্রিভুজ, এটা ধরলাম এ বি সি। এই ত্রিভুজটা কে বিসি কে আমি কি করলাম, বর্ধিত করলাম। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি কি করলাম, বর্ধিত করলাম। কতটুকু পর্যন্ত বর্ধিত করলাম, ডি অংশ পর্যন্ত বর্ধিত করলাম। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি কত অংশ পর্যন্ত বর্ধিত করলাম, ডি অংশ পর্যন্ত বর্ধিত করলাম। বর্ধিত করার পরে তাহলে এই যে বাইরে যে কোণটা উৎপন্ন হলো, বাহিরে যে কোণটা উৎপন্ন করলো, এবিসি ত্রিভুজের বাইরে যে কোণটা উৎপন্ন করলো, কিন্তু এবিসি ত্রিভুজকে রেখে এবিসি ত্রিভুজের ঠিক বাইরে যে কোণটা উৎপন্ন হলো সেটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটাকে বলা হচ্ছে বহিস্থ কোণ, মানে বাইরের কোণ, বহিস্থ কোণ। একদম সিম্পলি যদি বলি বাইরে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা বহিস্থ কোণ। তাহলে এসিডি, এখানে এ সি ডি, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। এখন বলো স্যার তাহলে এখানে যে বহিস্থ কোণ হলো তাহলে এগুলো কি? এগুলো প্রথমত স্বভাবত এগুলো অন্তস্থ কোণ। ভিতরের যে কোণগুলো তাহলে অন্তস্থ কোণ। তাহলে অন্তস্থ কোণ কোনগুলো? অন্তস্থ, আমি নিচে নিচে লিখবো কোণ। তাহলে কোনটা? এ বি সি একটা কোণ, এ সি বি একটা কোণ, বি এ সি একটা কোণ। এখন কথা হচ্ছে স্যার সবসময় মনে রাখবে যে কোণটাকে আমি কন্টেন্ট বিলং করব, যে কোণটাকে আমি বিলং করব মানে যে কোণটাকে আমি বলবো সেটা সবসময় মাঝখানে থাকবে। ধরো আমি এই কোণটাকে বলছি, তাহলে বি এ সি অথবা সি এ বি মাঝখানে থাকবে। ঠিক একই রকম করে আমি বি কোণটাকে বলছি, তাহলে এ বি সি অথবা সি বি এ, যেভাবে বলি তাহলে আমি ওভাবে লিখেছি অন্তস্থ কোণ, আর এটা হচ্ছে এসিডি হচ্ছে বহিস্থ কোণ। এখন তাদের মধ্যে রিলেশনটা কিরকম হবে, তাদের মধ্যে সম্পর্কটা বা ছোটখাটো যে সম্পর্কটা থাকে সেটা কিরকম হবে? এই বহিস্থ কোণটা আর এটা, তাহলে এ সন্নিহিত অন্তস্থ কোণ হচ্ছে এটা, এসিডি কোণ, এসিডি বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ হচ্ছে
এসিবি কোণ। তাহলে এসিবি এই যে কোণটা এসিডি কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। এই এসিবি কোণটা আবার বলছি এসিডি কোণের বহিস্থ কোণের সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে বাকি দুটো কি? এই বাকি দুটো হচ্ছে এটা এবং এটা এসিডি কোণের বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ। তাহলে দেখো এই যে এ বি সি আর একটা সি এ বি অথবা সি বি এ, যেটাই কোণ, এটা কোণ এবং এই কোণটা, এই দুটো কোণ এসিডি ত্রিভুজে মানে বাইরের যে কোণটা এসিডি কোণের বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ সম্পর্কে জানলাম। তাহলে বহিস্থ কোণ আমরা কি বলতে পারি? যেটা একদম একটা ত্রিভুজের বাইরের দিকে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে বহিস্থ কোণ বলছে, এবং ভিতরে ত্রিভুজের ভিতরে যে কোণগুলো সেগুলো অন্তস্থ কোণ। আবার ওই বহিস্থ কোণের ঠিক পাশে যে কোণটা থাকবে সেটা হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ, এবং আর যেটা মানে মানে টাচে থাকবে না, কাছাকাছি থাকবে না, দূরত্ব বজায় রাখবে, তখন আমরা এগুলোকে বলছি বিপরীত অন্তস্থ কোণ। এই গেল আমাদের তোমার বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ সম্পর্কে মানে সামগ্রিক মানে প্রাথমিক আলোচনা। এখন আমরা যাচ্ছি একটা, তোমাদের বইতে একটা কাজ আছে, দেখো কাজের মধ্যে বলছে, কাজটা একটু আমি বই থেকে পড়ছি। ত্রিভুজের কয়টি মধ্যমা কয়টি উচ্চতা? ত্রিভুজের তিনটা মধ্যমা আমরা পড়েছি, তিনটা উচ্চতা আমরা পড়েছি। তারপরে মধ্যমা এমন একটা বলছে ত্রিভুজ আঁকো যার উচ্চতা মধ্যমা একই রেখাংশ। আমরা ত্রিভুজটা একটু আঁকবো, এমন একটা ত্রিভুজ আঁকো, এই একটা ত্রিভুজ আঁকলাম, একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা বিপরীত, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তাহলে আমি কি করলাম? যুক্ত করে দিলাম ঠিক একই রকম করে এটার সাথে এটাকে যুক্ত করে দিলাম। তাহলে এর মধ্যমাগুলো হচ্ছে এগুলা। তাহলে এ বি সি একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ অবশ্যই। এটা ডি, এটা ই, এটা এফ। তাহলে এরা যেমন এডি বিই এবং সিএফ মধ্যমা পাশাপাশি, তারা উচ্চতাও একই রকমের, মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই। সমবাহু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা একই। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? বন্ধুরা আসো, আমার প্রিয় ছাত্ররা একটু করে দেখো, আমরা প্রথম থেকে পড়লাম, আমরা রেখাংশ এবং রশ্মি সম্পর্কে জানলাম, ত্রিভুজ সম্পর্কে জানলাম। ত্রিভুজ সম্পর্কে জানতে গিয়ে আসলে ত্রিভুজের সকল জিনিস জানিনি, আমরা যে জিনিসটা জেনেছি ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদে তিন প্রকার, কোণভেদে তিন প্রকার। এরপর আমরা মধ্যমা সম্পর্কে জেনেছি, একটা ত্রিভুজের মধ্যমা কিভাবে অঙ্কিত হয়। মধ্যমা বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপরে শীর্ষবিন্দু থেকে বিপরীত শীর্ষবিন্দু থেকে যে রেখাটা অঙ্কন করা যাবে সেটা হচ্ছে মধ্যমা। এরপর উচ্চতা সম্পর্কে জানলাম, এরপর অবশ্যই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা ত্রিভুজের আরো কিছু সমস্যাবলী এবং ত্রিভুজ সংক্রান্ত আরো অজানা জিনিস নিয়ে জানার চেষ্টা করব। আজকে এতটুকু পর্যন্তই থাকবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।